হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। অনেকদিন পরে আবার তোমাদের সাথে কথা বলার জন্য আসলাম। আসলে অনেকদিন পরে আসার পিছনের একটা কারণ আছে। আমি ফিজিক্যালি এবং মেন্টালি একটু অসুস্থ ছিলাম। তো অসুস্থতা তো থাকবেই, এই নিয়ে মানুষের জীবন। তো তারপরেও তোমাদের সাথে কথা বলার জন্য আসলাম। তো আজকে আমি বাসায় আছি। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখনো নাস্তা করিনি। তো আজকে আমি সারাদিন যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অসুস্থতা এখনো পুরোপুরি কাটেনি, এখনো ওষুধ খেতে হচ্ছে। সকালে এখনো ওষুধ খাইনি, ওষুধ নিয়ে বসেছি, ওষুধ খাবো, দেন তারপরে নাস্তা করবো। প্রতিদিনই রুটি খাওয়া হচ্ছে বলা চলে সকালে, মানে খুব একটা ভালো করে খেতেও পারি না। তো এই আর কি, আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে আর রুটি খাবো না, আজকে একটু ওটস খাবো। বাসায় মানে অসুস্থতার জন্য অনেকগুলি কলা আনা হয়েছিল, কলাগুলো পেকে যাচ্ছে। তো মনে করলাম যে আজকে আর রুটি খাবো না, ওটস খাবো এই পাকা কলাগুলো দিয়ে। তো আগে আমি ওষুধটা খেয়ে নিই, ওষুধটা খাবো, দেন তারপর আমি ওটসটাকে বানাতে হবে, কারণ ওটসটা বানানো নেই। এরপর হচ্ছে ওটসটা বানিয়ে খেতে হবে। আর আজকে আগস্ট মাসের 31 তারিখ, প্রচণ্ড মানে গরম একটা দিন, প্রচুর গরম। বুঝলাম না এত গরম কেন লাগছে আজকে। প্রচুর গরম, বাসায় গরম লাগছে। টেম্পারেচার কম করে হলেও 37-38 তো হয়ে যাবে। তো এই গরমে কোনো কিছু খেতেও ভালো লাগছে না, আর শরীরটাও খুব একটা ভালো না। সেই জন্য যখন খেতে ইচ্ছে করবে ওর তার আগে আগে বানিয়ে নিব। আধা ঘন্টা বলেছি, বাট আধা ঘন্টা জাগতো আগে, কারণ সকালবেলা থেকে কিছুই ভালো লাগে না খেতে। তো এই আর কি, আজকের এই গরমের মধ্যে বাসায় বসে খুব একটা ভালোও লাগছে না। চুলায় দুধ আর পানি একটু মিশিয়ে চড়িয়ে দেওয়া হয়েছে। তো দুধটা ফুটে উঠলে এরপরে আমি এর মধ্যে ওটসটা দিয়ে দেব, আর এর মধ্যে আমি কলা কেটে নেব। বাসায় কলা ছিল আগে থেকে, তো কলাটাকে কেটে নিচ্ছি। আর আজকে ভেবেছিলাম একটু বাইরে যাব বেড়াতে, কিন্তু শরীরে কুলালো না, তাই আর আজকে কোথাও গেলাম না। বাসায় থাকবো, টিভি দেখবো, গান শুনবো, আর একটু ঘুমাবো। বাড়ি থেকে আসার পরে বাসায় ছিলাম এই কয়দিন।
বাসায় থেকে কিছুটা সুস্থ হওয়ার পরে দেন তারপর তোমাদের সাথে আসলাম দেখা করার জন্য। আমার কলা কাটা হয়ে গেছে, তো আমি এখন ওটসটা দিয়ে ওটসটাকে একটু সিদ্ধ করে দেন তারপরে নামিয়ে নেব, আর সবশেষে মধু দিয়ে আমি এটাকে খাবো। ওটসটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই তো আমি এখন ওটসটাকে খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব। তো ওটসটা ভালোই হয়েছে, কিন্তু কলাগুলো খুব বেশি পেকে গেছে, তাই কলাগুলো খেতে খুব একটা ভালো লাগছে না। আসলে কয়েকটা কথা বলতে চাই, সেটা হলো পৃথিবীতে কখনো কাউকে বিশ্বাস করতে নেই, কখনো কাউকে না, স্রষ্টা ছাড়া। মানুষের উপর বেশি বিশ্বাস করতে গেলেই মানুষের কাছ থেকে বেশি আঘাত পেতে হয়। তো সেটা সর্বক্ষেত্রে, ফ্যামিলি বলেন, অফিস বলেন, যে কোনো জায়গা থেকে। তো এটাও বলতে চাই যে কোনো কিছু বিশ্বাস করাটা উচিত সেটাকে সত্যতা যাচাই করে। অসত্য কোনো কিছুকে মানুষ সহজে বিশ্বাস করে ফেলে মানুষের কথার উপর, কিন্তু সেই কথাটাকে যখন আপনি কোনো জাজমেন্টাল ওয়েতে নিয়ে যাবেন, তখন অ্যাটলিস্ট যার বিরুদ্ধে অভিযোগ বা কোনো কিছু, তার সঙ্গে কথা বলে নেওয়াটা আমার মনে হয় ভালো। কারণ ঘটনা বা যাই ঘটুক না কেন, সেটা তো তার কেন্দ্রিক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে দোষী যে ফরিয়াদি দুজনেরই কথা বলা দরকার, কি হয়েছে না হয়েছে জানা দরকার। তো যাই হোক, জীবনে যাই হোক না কেন, কখনো অসত্য কোনো কিছু বলা, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া, এগুলো আমার স্বভাবে নেই। ভালোকে ভালো, খারাপকে খারাপ বলা শিখেছি সেই ছোটবেলা থেকেই। এর বাইরে কোনো কিছুকে কাউকে খুশি করার জন্য মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য বলতে পারি না। আর খুব উত্তরবঙ্গের মানুষ তো খুব দ্রুত মানুষকে বিশ্বাস করে ফেলি, তাদের কথা কাজ সমস্ত কিছুতেই। কিন্তু মানুষ তো আমার মতন এত সহজ নয়, দ্রুত জটিল করে ফেলে ঘটনাগুলোকে। কোন ঘটনা কোন পার্সপেক্টিভ থেকে কিভাবে পেঁচায় ফেলবে বুঝতে পারে না মানুষজন, আমিও পারিনি। যে কারণে রিসেন্টলি কিছু দুর্ঘটনা ঘটেছে আমার লাইফে। থাক, দুর্ঘটনার কথা আর শেয়ার করতে যাচ্ছি না। মানুষের জীবনটা খুশি থাকুক, আনন্দ থাকুক। কারণ কষ্টের কথা শেয়ার করলে হ্যাঁ, একদিক থেকে মানুষ হালকা হয়ে যায়, কিন্তু অন্য দিক থেকে কষ্টের কথা কেউ শুনতে চায় না। সবাই মানুষের ভালো দিকটা, আনন্দের দিকটা সব কিছু দেখতে চায়।
তো এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে ভিডিও পোস্ট করছি, তা আমি জানি না আমার ভিডিওতে কারা দেখেন বা দেখেন না, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। আমি কি করি, কোথায় যাই, কিভাবে চলি, এগুলো আমার পার্সোনাল ম্যাটার। কিন্তু কাউকে ভিডিওতে নানান ধরনের কমেন্টস আসে, আমি খুব একটা পাত্তাও দিই না। খারাপ কমেন্টসের চেয়ে ভালো কমেন্টস আসে বেশি, খারাপরা তো থাকবেই। তো ওই জায়গা থেকে আপনারা যদি ভালো না লাগে আশা করি ভিডিও দেখবেন না, কিন্তু ভিডিওর নিচে খারাপ খারাপ কমেন্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ দিন শেষে আমি তো একটা মানুষ, আমার মধ্যে রাগ আছে, অভিমান আছে, ক্ষোভ আছে, হিংসা আছে, সব কিছুই আছে। কারণ এগুলো ছাড়া একটা মানুষ হয় না। তো আছে, সব কিছুই আছে। এগুলো যখন পড়ি বা দেখি আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি আমার ব্রেকফাস্টটা শেষ করব। গরম পড়েছে খুব, প্রচুর প্রচুর গরম, মনে হচ্ছে এখনই গোসল করে ফেলি। তো দুপুরের গোসল শেষ করে নামাজ পড়ে এখন আমি খেতে বসবো। তো তার আগে এই যে তরকারিটা গরম করে নিচ্ছি। এখানে আলু, পটল, কচু, কাঁঠালের বিচি, বেগুন, এগুলো দিয়ে করা হয়েছিল শুটকি মাছ, ছুরি শুটকি। আর সেই সাথে আগের দিনের কিছু মাংস রাখা ছিল, যেটাকে আমি এই দুপুরে খাবো। তো এই আর কি, সব মোটামুটি গরম হয়ে গেছে, আর সেই সাথে ভাত রেডি আছে। তো আমার প্লেটে আমি খাবার নিয়ে নিয়েছি অলরেডি, এবং আমি খাবো দুপুরে খাবারটা। সাথে আছে ঢ্যাঁড়স ভাজি। ঢ্যাঁড়স ভাজি করাই ছিল সকালবেলা, আর সেই সাথে দুপুরে করে নিয়েছিলাম শুটকি, যেটা আমার অসম্ভব পছন্দ এবং আমি খেতেও অনেক ভালোবাসি। এটা হচ্ছে ছুরি মাছের শুটকি। চোখটা লাল হয়ে গেছে, চোখে মেবি শ্যাম্পু ট্যাম্পু কিছু একটা ঢুকেছে, যে কারণে। আর শ্যাম্পু ট্যাম্পু কিছু একটা ঢুকেছে, যে কারণে চোখটা লাল হয়েছে। দুপুরে আসলে খাবার পরে যে এসে দাঁড়ালাম, দুপুরে আসলে খাবার পরে মানে ঘুমের কোনো অভ্যেসই নেই আমার। আরও লাল হচ্ছে। তো যাই হোক, একটু এদিক ওদিক টাকানোর জন্য সারাদিন রুমে ছিলাম। বেলাটা যদিও মানে দুপুর 3টে বাজে, কিন্তু দেখা যাচ্ছে যে রোদ নেই, রোদের এতটা প্রকোপ নেই, কিন্তু গরম আছে, গরম একটা বাতাস দিচ্ছে আর কি এখানে। তো যাই হোক, বাসার আশেপাশে গাছপালাও আছে, অনেক অনেক ধরনের গাছপালা আছে। আম গাছ, ওর পাশে মেহেদি গাছ আছে একটা, কিন্তু গরমটা খুব প্রচণ্ড পড়েছে। এই গরমের মধ্যে আসলে বাইরের দিকে মুখ করাটাও খুব কষ্টকর। তো রুমে যাই, টিভি দেখি। আসলে আজকে কিছুই করার নেই, তো দেখা যাক কী হয়। গরম লাগছে প্রচণ্ড।
সকাল থেকে অবশ্য চা খাইনি, 1 কাপ চা খাওয়া যেতে পারে, কিন্তু 4টা 4:30টার দিকে চা খেলে ভালো লাগবে কিছুটা। তো বিকেল হয়ে গেছে, 4টার মতন বাজে। তো খাওয়ার পরে এই তো একটু শুয়েছিলাম, একটু গড়াগড়ি করছিলাম, ভাল লাগছিল না। দেখি বিকেলে একটু হাঁটতে বেরোবো, আর এখন একটু চা খাবো। তো সেজন্য দেখি চা বানাই, দেন তারপর উঠে ফ্রেশ হয়ে একটু হাঁটতে বেরোবো। ও আর একটা জরুরি কথা, সেটা হচ্ছে যে গরমের তাপ কিছুটা কমে গেছে। তো গরম যেহেতু নেই, আমার মনে হচ্ছে যে বাইরে একটু হাঁটতে যাওয়াটা বেটার হবে, সেই জন্য বাইরে হাঁটতে বেরোবো। তো আমার এই তো মানে আমি যে জায়গাটাতে থাকি সেই জায়গাটাতে তোমাদের হচ্ছে একটু আবাসিক এলাকার মতন একটা জায়গা, রাস্তাঘাট গুলো বড় বড়, অনেক মানুষ আছে সন্ধ্যাবেলা সকালবেলা এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে। আমি সকালে উঠি না, এখন সকালে উঠছি না, সেজন্য আর কি হাঁটতে যাওয়া হয় না। কিন্তু সন্ধ্যাবেলা মানে যেতাম আগে, মানে আজকেও যাওয়ার প্ল্যান করেছি যে হাঁটতে বেরোবো। তো চলো চা নিয়ে বসা যাক। তো চা নিয়ে চলে আসলাম, চাটা আমি নিজেই বানালাম, ভালো। তো চা নিয়ে আর কিছু বলা নেই, কারণ নিজেকে সব করে নিতে হচ্ছে, বাসায় আর কোনো মানুষজন নেই। এখন একটু বিস্কুট দিয়ে চা খাবো। এটা ওয়েল ফুডের একটা বিস্কিট, কাঠবাদাম দেয়া। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, মানুষ আসলে বিপদে মানুষকে ফেলতে অনেক মানুষ পছন্দ করে, অনেক মানুষের ফাঁদে পা দিয়ে বিপদে পড়েও যায়, বোকা মানুষজন আমার মতন যারা। তো বিপদে পড়েও যায়, আর আল্লাহ সবসময় মানুষকে পরীক্ষা করার জন্য বিপদে ফেলে, যদি ধর্মীয় চিন্তাভাবনার কথা বলা হয়। তো বিপদে যেরকম ফেলে, তার আশীর্বাদে মানুষ বিপদ থেকে রক্ষাও পায়। তো বিপদ আছে, থাকবে, এইসব নিয়েই মানুষের জীবন। আসলে প্রত্যেকটা মানুষই চায় তাদের জীবনটা যেন সহজ হয়, স্মুথ হয়। সব কিছু যেন সুন্দরভাবে সে কমপ্লিট করতে পারে। কিন্তু বিধির লিখন না যায় খণ্ডন। মানুষের জীবনটা না কণ্ঠকাকীর্ণ, বইয়ের ভাষায় বললাম, মানুষের জীবনটা এত সহজ না। মানুষ ভাবে এক, হয় আর এক। তো আমিও ঘোরে চক্রে একটা সমস্যায় পড়েছিলাম, সমস্যায় পড়ে বুঝতে পেরেছি যে কারা আমার কাছের মানুষ, কারা আমার কাছের মানুষ নয়। আসলে মানুষের ভাবনা তো প্রতিনিয়ত বদলায়, মানুষ নতুন নতুন চিন্তা ভাবনা করে, নতুনভাবে মানুষকে চিনতে শেখে,
নতুন করে সব কিছু আবিষ্কার করে। আর এটাও আমার জীবন থেকে একটা শিক্ষা। তো সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এটা, যেটা যে মানুষ যদি তার লাইফ নিয়ে হ্যাপি থাকে তাহলে আর কিছু বলার থাকে না। আমার লাইফে কিন্তু বন্ধুর সংখ্যা অনেক কম, আমি হাতে গুনে বলে দিতে পারবো 2-3 জন বন্ধু আছে আমার, যাদের সাথে রেগুলার কমিউনিকেট হয়। আমি কোনো গ্রুপ মেনটেন করি না, কারণ স্টুডেন্ট অবস্থা থেকে কোনো গ্রুপ মেনটেন করতাম না যে অমুক বড় ভাইদের গ্রুপ, তমুক গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ করতাম না, যে কারণে আমার কোনো গ্রুপ হয়ে ওঠেনি। এবং গ্রুপ হলে যেটা হয় যে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখতে হয়, সবসময় যোগাযোগ রাখতে হয়, তাদের সঙ্গে কথা বলতে হয়, একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। কেন জানি না, মানে আমি চাকরি করি তো সেই কি বলবো, স্টুডেন্ট অবস্থা থেকে যখন আমি লেখালেখি করতাম প্রথম আলোতে, তো তখন থেকেই টুকটাক করে আর্ন করি। এবং দেখা যেত যে পড়াশোনার পাশাপাশি গ্রুপ মেনটেনের জন্য যে সময়টা দেওয়া উচিত সে সময়টা আমি কখনোই দিতে পারতাম না, সেই সময়টা আমি আমার কাজের জায়গায় দিতাম। তো গ্রুপ হয়নি আমার, কোনো বড় ভাই গ্রুপ, কোনো রক্ষাকর্তা ত্রাণকর্তা গ্রুপ, মানে এই ধরনের কোনো গ্রুপ নাই আমার, হ্যাঁ, যারা আমাকে কোনো সমস্যা পড়লে বাঁচাবে। কারণ আমার কথা হচ্ছে যে মানে আমি যদি সমস্যায় পড়ি, আল্লাহ আর আমি ছাড়া আমার মনে হয় না যে আর কেউ আমাকে সেটা থেকে রক্ষা করে নিয়ে আসবে বা বের করে নিয়ে আসবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। গ্রুপ নেই, গ্রুপবিহীন একটি মানুষ, কোনো দল করি না, কোনো মতাদর্শের সঙ্গে চলি না, আমি আমার মতন, আমি একজন সাধারণ মানুষ। আমার জ্ঞান বুদ্ধিতে যেটাকে ঠিক বা ভুল বলে মনে হয় সেটাকে ঠিক বা ভুলই বলি। কারোর প্ররোচনায় বা কারো স্বার্থে আঘাত লাগে ভুলটাকে ঠিক বলবো, ঠিকটাকে ভুল বলবো, এই ধরনের মানসিকতা আমার মধ্যে নাই। আজকের আমার ব্লগটাতে আমি খালি জ্ঞানগর্ভ কথাবার্তা বলছি, হয়তোবা জ্ঞানগর্ভ কথা বলছি, মানে জ্ঞানগর্ভ কথাগুলো হয়তোবা এটাই আমার লাস্ট ব্লগ, মানে আর এরপর কোনো ব্লগে আমি আমার কোনো জ্ঞান গরিমামূলক কথাবার্তা তোমাদের সাথে বলবো না। মনটাও খুব একটা ভালো না, মানে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি যে বিপদে বন্ধুর পরিচয়। আর সমস্যা তো মানুষের লাইফে থাকবেই, সমস্যা শুনতে হবে, বুঝতে হবে, তারপরে ডিসিশন নিতে হবে। বাট কোনো মানুষের উপর অন্যায়ভাবে কোনো কিছুকে চাপিয়ে দেয়া বা তার সাথে হয়নি এরকম কোনো কিছুকে তার নামে প্রচার করা, এরকম কোনো কিছু আমার মনে হয় একদমই অনুচিত। আমি নিজেও এসব মানে কখনো ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলি, যে কে কী করলো বললো আমার কিছু যায় আসে না, কারণ যে করছে বা যে বলছে তার লাইফটা সম্পূর্ণ তার, সে আমাকে কখনো খাওয়াতে পড়াতে আসবে না, আমি তাকে কখনো খাওয়াতে পড়াতে যাব না। সো আমি তার লাইফ নিয়ে কখনো ইন্টারফেয়ার করব না, তাই তো? আর প্রত্যেকেরই উচিত তার নিজস্ব গণ্ডির মধ্যে থেকে শুদ্ধ ভুলটাকে বিবেচনা করে লাইফে এগিয়ে যাওয়া, তাহলেই মনে হয় মানে একটা সুন্দরভাবে জীবনটাকে গড়ে নেওয়া সম্ভব প্রত্যেকেরই। তো চাটা খেয়ে আমি একটু হাঁটতে বেরোবো, তো এই আর কি। বিকেলবেলা একটু বের হয়েছিলাম একটু ধানমন্ডিতে যাবো বলে। তো ধানমন্ডির রাস্তায় এত জ্যাম, প্রচণ্ড জ্যাম, রাস্তায় সমস্ত কিছু আটকে আছে, তার মধ্যে রিক্সায় বসে গরমে হয়েছিল। আসলে প্রথম হলো এক আপুর সাথে দেখা করার জন্য যাচ্ছি, তো এই আর কি অবস্থা রাস্তায়। চার্জ থেকে
বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া দিয়ে ভরা। তো এই আর কি বর্তমানে তখনকার অবস্থা ছিল। আসলে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। 4 সাইড থেকে চতুর্মুখী জ্যামের সাতাশ নম্বরে চলে এসেছি। এই রেস্টুরেন্টের নামও 27 নম্বর। তো এই আর কি আমার অনেক দিনের পুরনো সহকর্মী বড় আপু, ওনার সঙ্গে দেখা করার জন্য আসছি, শৈলী আপু। ও আসতে তো ও আসতে তোমাদের ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। এই হচ্ছে রেস্টুরেন্টটা। আর এছাড়াও এটাতে বাইরে বসার ব্যবস্থা আছে। বাইরেটা হচ্ছে এরকম। বাইরটা হচ্ছে এরকম দেখাচ্ছে এখন তোমাদের। বাইরটা হচ্ছে এরকম। আসলে আমরা ধানমন্ডিতে 27 নম্বর বলে যে রেস্টুরেন্টটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাতে আর বসতে পারিনি, কারণ সেখানে আসলে কোনো ধরনের কোনো কিছু পাওয়া যাচ্ছিল না আমরা যে ধরনটা খেতে চাচ্ছিলাম। পরে ধানমন্ডিতে এটা কত নাম্বার রোড যে জানি না, বাট বঙ্গবন্ধুর বাড়ির পিছনে উঠোন নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আসছি শৈলী আপুর সাথে। তোমাকে কি দেখাবো? তুমি আমার ভিউয়ার্সদেরকে একটু হাই বলে দাও শৈলী আপু। ঠিক আছে। আর তোমাদেরকে যাওয়ার পথে রেস্টুরেন্টের অ্যাড্রেস এবং এখানকার ডেকোরেশনটা একটুখানি দেখাবো। ডেকোরেশনটা অসম্ভব সুন্দর। তো চলো ডেকোরেশনটা একটু দেখা যাক।
দাঁড়াই সেম ছুরি আছে। তো ধানমন্ডি থেকে সরাসরি চলে আসলাম বাসায়। প্রচণ্ড গরম আর কিছু কেনাকাটাও ছিল টুকটাক, সেগুলা শেষ করে বাসায় আসলাম এই যে কিছুক্ষণ আগে। তো আজকে সারাদিন বাসায়ই ছিলাম, আর বিকেলবেলাটা এই যে ধানমন্ডিতে আমার এক বড় আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম। তো ভালোই গেল আজকের দিনটা। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে। আর সেই সাথে আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক বাটনে প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার।